সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ। উপদেষ্টা আসিফ ক্রিমিনাল অফেন্স করেছেন, যা বললেন মাসুদ কামাল। ডক্টর ইউনূসও এখন মবের আতঙ্কে ভুগছেন, মন্তব্য গোলাম মাওলা রনির। মিরসরাইয়ে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ, আহত 15। খুলনায় ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ। ইজিবাইকের ধাক্কায় আওয়ামী লীগ নেতার মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ। ভোলার তজুমুদ্দিন উপজেলার কামারপট্রি এলাকায় চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে মারধর ও স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী দম্পতির অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার শম্ভুপুর ইউনিয়নের এক যুবককে গত শনিবার রাতে বাসায় ডেকে নিয়ে চাঁদার দাবিতে রাতভর নির্যাতন চালান একই উপজেলার মোহাম্মদ ফরিদউদ্দিন, তজুমুদ্দিন সরকারি কলেজের শিক্ষার্থী রাসেল, তার ভাই আলাউদ্দিন সংঘবদ্ধ একটি দল। এক পর্যায়ে ওই ব্যক্তির স্ত্রীকে টাকা নিয়ে এসে স্বামীকে ছাড়িয়ে নিতে বলা হয়। রোববার সকালে স্ত্রী ঘটনাস্থলে উপস্থিত হলে স্বামীকে ছাড়িয়ে নিতে 4 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ায় ওই যুবককে বেঁধে রেখে তার স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করার অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী। ভাই বলে পায়ে ধরে কেঁদে ধর্ষকদের হাত থেকে রক্ষা পাওয়ার আকুতি জানালেও ধর্ষকদের হাত থেকে রক্ষা পাননি ওই নারী। অভিযোগে আরো জানা গেছে, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে স্বামীকে এসএস পাইপ ও রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। পরে স্বামীকে অন্যত্র সরিয়ে স্ত্রীকে মোহাম্মদ ফরিদউদ্দিন, আলাউদ্দিন সহ 3 জন মিলে ধর্ষণ করেন। ধর্ষণ শেষে স্বামী স্ত্রী দুজনকে ভয়ভীতি দেখিয়ে ঘটনা কাউকে না বলার হুমকি দিয়ে সেখান থেকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনার পর রোববার সন্ধ্যায় ধর্ষণের শিকার ওই নারী দুবার আত্মহত্যার চেষ্টা করলে বাড়ির আশপাশের লোকেরা তাকে উদ্ধার করে স্থানীয় মুচিবাড়ির কোনা বাজারে এনে সবাইকে ঘটনাটি জানান। ভুক্তভোগী নারী 999 নম্বরে ফোন দিয়ে পুরো ঘটনার বিবরণ জানালে রাতের দিকে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়। পরে তজুমুদ্দিন থানা পুলিশ বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে সোমবার দিনব্যাপী তদন্ত করেন। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ। তজুমুদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহব্বত খান বলেন, এ বিষয়ে থানায় একটি সংঘবদ্ধ ধর্ষণের মামলা করা হয়েছে। পুলিশ আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করছে। ভিকটিমের স্বামী একাধিক বিয়ে করেছেন, তাদের মধ্যে টাকা পয়সা নিয়ে লেনদেন রয়েছে। উপদেষ্টা আসিফ ক্রিমিনাল অফেন্স করেছেন, মন্তব্য মাসুদ কামালের। সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, মরক্কো যাওয়ার পথে উপদেষ্টা আসিফ মাহমুদ অস্ত্রের ম্যাগাজিন নিয়ে বিমানবন্দরে প্রবেশ করেছেন। অস্ত্রসহ বিমানবন্দরে প্রবেশ করা একটি ক্রিমিনাল অফেন্স, ফৌজদারি অপরাধ, একটা ভয়ঙ্কর অপরাধ। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আপনি যদি এই কাজ করেন আপনাকে জেলে যেতে হবে। কয়েক বছর আগে আওয়ামী লীগের একজন নেতা অস্ত্রসহ এয়ারপোর্টে ঢুকে গিয়েছিলেন, তার জেল হয়েছিল। স্বৈরাচারী আমলে কিন্তু স্বৈরাচারী সরকারও এই আইনটা প্রয়োগ করেছিল। মাসুদ কামাল বলেন, দেশের সংবিধান বলে আইন সবার জন্য সমান, কিন্তু জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা দেখছি আইন সবার জন্য সমান নয়। ওনার জন্য আইন সমান নয়, ওনার কিছুই হয়নি। উনি সেই অস্ত্রটা ওনার প্রোটোকল অফিসারের কাছে দিয়ে মরক্কো চলে গেছেন, কেউ তাকে আটকায়নি, কেউ তাকে বলেনি আপনি একটা বেআইনি কাজ করেছেন, কেউ ওনার কাছ থেকে কোনো ধরনের মুসলেকা পর্যন্ত নেয়নি, যেন কিছুই হয়নি। এই হলো দেশের আইনের শাসনের নমুনা। বাংলাদেশের অস্ত্র আইনের বিষয়ে মাসুদ কামাল বলেন, আইন বলছে অস্ত্র পেতে হলে বয়স হতে হবে 30 থেকে 70 বছর। দ্বিতীয়ত, ছোট অস্ত্রের ক্ষেত্রে প্রতি বছর 3 লাখ টাকা করে পরপর 3 বছর আয়কর দিতে হবে। তারপর জেলা প্রশাসন বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদের বয়স 26 আর তার 3 লাখ টাকা আয়কর দেওয়ার সামর্থ্য আছে বলে আমি বিশ্বাস করি না, কারণ কয়েকদিন আগেও তিনি বেকার ছিলেন, পড়ালেখাও শেষ করেন নাই। মাসুদ কামাল বলেন, আসিফ মাহমুদের ভেরিফাইড ফেসবুক পেজে অস্ত্র আইনের একটি অধ্যায়ের ছবি দিয়ে লিখেছেন, আসুন জানি শিখি তারপর মন্তব্য করি। মানহানি করাই যদি উদ্দেশ্য হয় তাহলে অজ্ঞ থাকুন। উপদেষ্টার এমন স্ট্যাটাসে ঔদ্ধত্য রয়েছে উল্লেখ করে মাসুদ কামাল বলেন, এতে মানুষকে আক্রমণ করার এক ধরনের মানসিকতা এখানে কাজ। উনি বলতে চেয়েছেন যারা ওনার মানহানি করেছেন তারা কিছু জানে না, কিছু শেখেনি এবং তারা অজ্ঞ, মূর্খ। উনি হলেন মহাজ্ঞানী। স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সমপদ মর্যাদা সম্পন্ন ব্যক্তির জন্য আইনে বিশেষ একটা
প্রাধিকার আছে উল্লেখ করে মাসুদ কামাল বলেন, উনি মন্ত্রীর সমপদ মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি, অতএব ওনার জন্য ওই 30 বছরের নিয়মটা প্রযোজ্য নয় এবং ওই ইনকাম ট্যাক্সের ব্যাপারটাও প্রযোজ্য নয়। তো সেক্ষেত্রে উনি অস্ত্র পেতে পারেন লাইসেন্স হিসাবে। তবে অস্ত্র আইনে বলা আছে, বিদেশে অবস্থানকালীন সময় লাইসেন্সকৃত অস্ত্র সংশ্লিষ্ট জেলা, মালখানা অথবা সেফ কিপিং লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠানে জমা রাখতে হবে। মরক্কোতে যাওয়ার আগে আপনি কি আপনার অস্ত্রটা যথাযথ জায়গায় রেখেছেন? রাখেননি। রাখেননি আমি কি করে বুঝলাম? আপনি স্পষ্ট বলেছেন যে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটি ম্যাগাজিন বাসায় রেখে এলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগে থেকে যায়, যেটা স্ক্যান করার পর আমার প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করে আসি। প্রশ্নটা হলো, আপনি অস্ত্রটা বাসায় রেখে এসেছেন কেন? আপনি তো বাসায় অস্ত্র রেখে আসতে পারেন না। 33-এর খ ধারা অনুযায়ী আপনি এটা পারেন না। আপনি অস্ত্র নিয়েছেন, অস্ত্র আইন জানবেন না? আপনি তো অস্ত্র রাখার যোগ্যতাই নাই আপনার। আপনি তো অন্যায় করেছেন, ক্রিমিনাল অফেন্স করেছেন, এটা একটা ক্রিমিনাল অফেন্স। ডক্টর ইউনূসও এখন মবের আতঙ্কে ভুগছেন, দাবি গোলাম মাওলা রনির। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও এখন মবের আতঙ্কে রয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলামিস্ট গোলাম মাওলা রনি। তিনি বলেন, ইউনূস সরকারকে ডুবানোর জন্য আমার কাছে মনে হচ্ছে না বাইরের কোনো লোক দরকার হবে। তার প্রেস সচিব শফিকুল আলমই যথেষ্ট। উনি এই সেক্রেটারি হওয়ার আগে প্রেসে ছিলেন, এই সুবাদে আমরা তাকে চিনতাম। আমাদের লোকাল টেলিভিশনে চাকরি করলে বা একটা পত্রিকার সম্পাদক থাকলে তার যেভাবে একটা সাংবাদিক হিসাবে শান শওকত থাকে, মিস্টার শফিক ঠিক ওই পর্যায়ের ছিলেন না। তিনি অনেকটা আইসোলেটেড, এপির মতো বা বিদেশি বিভিন্ন সংস্থা যে জিনিসগুলো থাকে, তার যে বক্তব্য, এই বক্তব্য নিয়ে আলোচনা করার কোনো রুচি আমার নেই। রনি বলেন, আমাদের এই সমাজে কম বেশি সবসময় মব ছিল। স্বাধীনতার পর রাজনৈতিক শক্তি যাদের হাতে ছিল সবাই মব করেছে, অনেক বিখ্যাত বিখ্যাত লোক। তবে প্রত্যেকটার একটা সীমাবদ্ধতা ছিল। কিন্তু এবারেই দেখলাম যে এটা করোনার মতো ছোঁয়াচে রোগ হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে শফিকুল আলম এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সহ ডক্টর মোহাম্মদ ইউনূসও এখন মব আতঙ্কে ভুগছেন। আপনি ভুগছেন, আমিও ভুগছি, প্রত্যেকটা মানুষ এই মবের আতঙ্কে রয়েছে। মিরসরাইয়ে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ, আহত 15। চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে 15 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী ও বারৈয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক মঈনুদ্দিন লিটন রয়েছেন। এ সময় জোরারগঞ্জ থানা পুলিশের সহযোগিতা না পাওয়ার অভিযোগ করে থানায় বিক্ষোভ করে বিএনপির একাংশের নেতাকর্মীরা। রোববার রাত 9:30টায় উপজেলার বারৈয়ারহাট পৌর সদরের জোবেদা ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে। খুলনায় ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের খুলনা আলিয়া মাদ্রাসা শাখার সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামকে মারধরের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার রাত 9টার দিকে সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। খুলনা আলিয়া মাদ্রাসায় ছাত্রলীগের সভাপতি থাকা অবস্থায় শিক্ষার্থীদের উপর নির্যাতন সহ নানা অভিযোগ রয়েছে রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, 5ই আগস্টের পর থেকে পলাতক ছিল ছাত্রলীগের এই নেতা। সোমবার সন্ধ্যার পর সুন্দরবন কলেজ এলাকায় তাকে দেখতে পায় স্থানীয়রা। পরে তাকে আটক করে মারধর করে খুলনা আলিয়া মাদ্রাসায় নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে তাকে পুলিশের হাতে তুলে দেয়। ইজি বাইকের ধাক্কায় আওয়ামী লীগ নেতার মৃত্যু। কক্সবাজারের পেকুয়ায় ইজি বাইকের ধাক্কায় মোহাম্মদ নাসির উদ্দিন নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রোববার রাত 12টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যা 7:30টার দিকে পেকুয়া মগনামা বানৌজা সড়কে দুর্ঘটনার শিকার হন তিনি। নিহত নাসির সদর ইউনিয়নের ভোলাইয়া ঘোনা এলাকার মৃত জাফর আহমেদের ছেলে। তিনি পেকুয়া সদর ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।